যে অব্যয়ীভাব সমাস, তেমনি এই দ্বন্দ্ব সমাসও একটা প্রধান সমাস অব্যয়ীভাবের মতোই। যে সমাসের যে চারটে ভেদ দেখিয়েছিলাম, বা সিদ্ধান্ত কৌমুদিকার ভট্টজি দীক্ষিত তিনি যে সমাসের চারটে ভেদ করেছেন, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব, সেই চারটি সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস একটা অন্যতম প্রধান সমাস। আর এই সমাসের প্রধান সূত্র, মেন সূত্র, দ্বন্দ্ব সমাসের মেন, যেমন অব্যয়ীভাব সমাসের প্রধান সূত্র কি ছিল? অব্যয়ীভাব সমাসের প্রধান সূত্র কি ছিল? অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধ্যর্থা ভাবাত্যয়া সম্প্রতি শব্দ প্রাদুর্ভাব পশ্চাৎ যথানুপূর্বীয় যোগপদ্য সাদৃশ্য সম্পত্তি সাকল্যান্ত বচনেষু। এটা তেমনি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রধান সূত্র। চার্থে দ্বন্দ্ব, চার্থে দ্বন্দ্ব, ঠিক আছে? তা চার্থে দ্বন্দ্ব এর অর্থ কি? চার্থে দ্বন্দ্ব মানে চয়ের চার্থে দ্বন্দ্ব। সূত্র বৃত্তিকে দেখি, বৃত্তি দেখো, যদি এটা পয়েন্ট করে আলোচনা কীরকম হবে দেখো, যে চার্থে দ্বন্দ্ব, এই সূত্রটাকে যদি প্রত্যেকটা পদ একটু ভেঙে নিই বা ভেঙে ভেঙে দেখাই, চ অর্থে ইজগল টু চার্থে, বা এটাকে সমাস করলে হবে যে চস্য অর্থে, চস্য অর্থে চার্থে। চ একটা অক্ষর, ঠিক আছে? চ একটি অক্ষর, অতএব চকারের অর্থে এরকম অর্থ, মানে চকারের অর্থে দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাস হয়। চকারের অর্থে দ্বন্দ্ব সমাস হবে, চকারের অর্থে দ্বন্দ্ব সমাস। এখন চকারের অর্থ কি কি? চকারের চারটি অর্থ আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চকারের কটা? চকারের মোট চারটে অর্থ আছে, চারটে। চকারের চারটি অর্থ আছে। কি কি? সমুচ্চয়, দুই হচ্ছে অন্বাচয়, তিন হচ্ছে ইতরেতর, ইতরেতর, এবং চার হচ্ছে সমাহার। এই চকারের চারটে অর্থ আছে, ঠিক আছে? সমুচ্চয়, অন্বচয়, ইতরেতর, সমাহারশ্চ অর্থাঃ চার্থাঃ। ঠিক আছে? এই হচ্ছে চকারের অর্থ। এখন এদের মধ্যে, এই চারটির মধ্যে সমুচ্চয় এবং অন্বাচয় এই দুটো নিয়ে, বা এই দুটোর অর্থে দ্বন্দ্ব সমাস হয় না। দ্বন্দ্ব সমাস হয় না, তার কারণ আছে। সমুচ্চয় এবং অন্বাচয় এই দুটো নিয়ে দ্বন্দ্ব সমাস করা হয় না, ঠিক আছে? তার মানে চকারের কটা অর্থ? চারটে অর্থ। সমুচ্চয়, অন্বাচয়, ইতরেতর, দ্বন্দ্ব, চকারের চারটে অর্থ। সেখানে সমুচ্চয় এবং অন্বাচয় এই দুটো নিয়ে এই দুটোর অর্থে দ্বন্দ্ব সমাস করা হয় না। সমুচ্চয় এবং অন্বাচয় এই দুটোর অর্থে দ্বন্দ্ব সমাস করা হয় না, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস হয় না। তাহলে কোন দুটো পড়ে থাকলো? ইতরেতর এবং দ্বন্দ্ব। ইতরেতর এবং দ্বন্দ্ব এই দুটো নিয়ে সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়। এখন এই যে ইতরেতর এবং দ্বন্দ্ব,
বা ইতরেতর এবং সমাহার, তা ইতরেতর কাকে বলে? ইতরেতর ইতরেতর হচ্ছে এরকম একটা লাইন আছে যে মিলিতানাম অন্বয়ঃ ইতরেতরঃ, মিলিতানাম অন্বয়ঃ ইতরেতরঃ, অর্থাৎ প্রতিটি পদার্থ মিলিত হয়ে যেখানে অন্বিত হয় সেখানে ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়। এর বৈশিষ্ট্য হলো যতগুলি সমস্যমান পদ থাকবে বৃত্তিতে তদনুসারে বচন হবে। মানে যদি 3টি পদ থাকে তাহলে বহুবচন, 2টি পদ থাকলে দ্বিবচন, এরকম। কি বললাম? যেখানে যদি 3টি পদ থাকে তাহলে বহুবচন, 2টি পদ থাকলে দ্বিবচন। মানে যতগুলো সমস্যমান পদ থাকবে ততগুলো সেই বচন হবে। এটা 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 কোথায় হবে? এটা ইতরেতরে, এটা হচ্ছে ইতরেতরে। আর অন্যদিকে যে সমূহে মানে সমাহারে কি হয়? এই যে সমূহ সমাহার, এরকম একটা আছে, সমূহ সমাহার, মানে যেখানে সামূহিক অর্থকে বোঝাবে সেখানে সমাহার দ্বন্দ্ব হয়। যেখানে সামূহিক অর্থকে বোঝাবে সেখানে দ্বন্দ্ব হয়। এবং এর বৈশিষ্ট্য হলো সমস্যমান পদ যতগুলি থাকুক না কেন বৃত্তিতে একবচন এবং ক্লীবলিঙ্গ প্রযুক্ত হয়। কি বললাম? সমূহ সমাহার, যেখানে সামূহিক অর্থকে বোঝাবে সেখানে সমাহার দ্বন্দ্ব হয়। এবং এর বৈশিষ্ট্য হলো সমস্যমান পদ যতগুলি থাকুক। ধরো বললাম যে, উদাহরণ দিচ্ছি দেখো এখানে নর্মালি, যে বললাম যে বনমচ বা বনমচ নিকেতনমচ, এখানে সমস্যমান পদ কটা আছে? সমস্যমান পদ কটা আছে এখানে? হ্যালো, দুটো। তাহলে এখানে বন এবং নিকেতন, তাহলে এটাকে যখন আমি বৃত্তি করব মানে সমাসবদ্ধ করব এর দ্বিবচন হবে। তাহলে নিকেতন, এটা কি বলি, এটা কি হবে? এটা নিকেতন, এটা কোন লিঙ্গক শব্দ? ক্লীবলিঙ্গ। নিকেতন ক্লীবলিঙ্গ শব্দ, এবং ক্লীবলিঙ্গ শব্দ যেমন ফল শব্দ, তাহলে দ্বিবচন করতে হবে। ঠিক আছে? তাহলে বন নিকেতন, তাহলে এর দ্বিবচন করলে কি হবে? বন নিকেতন, এটা ক্লীবলিঙ্গ শব্দ, দ্বিবচন করলে কি হবে? নিকেতনে। কোন শব্দের মতো হলো? ফল। ফল। বন নিকেতনে। ধরে বললাম যে সমুদ্রশ্চ জলাশয়শ্চ, কি হবে? দুটোই পুংলিঙ্গ শব্দ।
কি হবে? সমুদ্র জলাশয়ও। না না, সমুদ্র জলাশয়ও। কেন হলো এরকম? কারণ এটা হচ্ছে পুংলিঙ্গ। অকারান্ত শব্দ, পুংলিঙ্গ শব্দ। পুংলিঙ্গ, তাই সমুদ্র জলাশয়ও। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, দেখো যে যতগুলো কি বলা হয়েছে, যতগুলো সমস্যমান পদ বৃত্তিতে তদনুসারে বচন হবে। এখানে দুটো পদ আছে, দ্বিবচন হয়েছে। যদি বহু বচন হয়, ধরো বললাম সমুদ্রশ্চ জলাশয়শ্চ সরোবরশ্চ, কি হবে? সমুদ্র জলাশয় সরোবরা। হুম, জলাশয় সরোবরাহা, একদম এই রকম। মানে যেখানে যত বচন তদনুসারে, মানে সমস্যমান পদ যতগুলো হবে সেই অনুসারে বচন হবে। সমস্যমান পদ যতগুলো হবে তদনুসারে বচন হবে বৃত্তিতে। কিন্তু এই যে এখানে মানে সমাহার দ্বন্দ্বে কি হয়, এর যতগুলোই বচন হোক না কেন, কিন্তু যদি ওটা সমাহার হয়, সেখানে কিন্তু এক বচন হয়ে যাবে। যদি বলা হয় যে সংজ্ঞা চ পরিভাষা চ, কি হবে? সংজ্ঞা পরিভাষম, এক বচন হবে প্লাস ক্লিবলিঙ্গ হয়ে যাবে। সংজ্ঞা চ পরিভাষা চ সংজ্ঞা পরিভাষম, এরকম হয়ে যাবে। ধরো বললাম বাকচ ত্বকচ, বাক ত্বচম, এরকম হয়ে যাবে। বাকচ ত্বকচ বাক ত্বচম, মানে সমস্যমান পদগুলো যে লিঙ্গেই থাকুক না কেন, যে লিঙ্গেই মানে সমস্যমান পদগুলো যে লিঙ্গেই থাকুক না কেন, ওটা কিন্তু তোমার ঘুরিয়ে সব ওই ক্লিবলিঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, ওটা ক্লিবলিঙ্গে হয়ে যাবে। দেখো মোটামুটি বোঝা গেল কি, মানে একটু হলো ইয়েটা এলো। হ্যাঁ হ্যাঁ স্যার। এখন সূত্রে বৃত্তি কি আছে দেখো, সূত্রে বৃত্তি আমরা দেখছিলাম বা দেখব। এখন বৃত্তি বলছে অনেকম সুবন্তম চার্থে বিদ্যমানম বা সমস্যাতে স দ্বন্দ্ব। দেখো কি বলেছে, অনেকম সুবন্তম, একাধিক সুবন্ত যদি বা একাধিক চকারের অর্থে বিদ্যমান সুবন্ত পদ যদি সমাসবদ্ধ হয়, তাহলে দ্বন্দ্ব সমাস হবে। মানে ওই মানে চয়ের অর্থে, মানে কি চয়ের অর্থ কি কি পেলাম, চয়ের কটা অর্থ পেলাম, চয়ের অর্থ কটা পেলাম? চারটি। চারটি। মানে হয় মানে সমস্যমান পদগুলো হয় ইতরেতর এরকম প্রকাশ করবে অথবা সমাহারকে প্রকাশ করবে, মানে চকারের ওইগুলোই অর্থ। এখন ওই যে সমস্যমান যেগুলো পদ, ওই পদগুলো হয় ইতরেতরকে প্রকাশ করবে নয়তো সমাহারকে প্রকাশ করবে, ইতরেতরকে প্রকাশ করবে নয়তো সমাহারকে প্রকাশ করবে। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে। তাহলে চকারের অর্থে বিদ্যমান যে পদ, সেইগুলো কি হবে, পরস্পর যদি সমাসবদ্ধ হয় তাহলে যেন দ্বন্দ্ব সমাস হবে। এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাসের সূত্র। পরবর্তী সূত্র দেখো, রাজদন্তা দিশু পরম, রাজদন্তাদিশু পরম। ঠিক আছে, বৃত্তি কি বলছে, এষু পূর্ব প্রয়োগার্হম, এষু পূর্ব প্রয়োগার্হম পরম স্যাৎ।
एषु पूर्वप्रयोगार्हं परं स्यात्। কি বলছে? एषु पूर्वप्रयोगार्हं परं स्यात्। এখন দেখো একটা গণ আছে, ঠিক আছে? গণ নয় ঠিক, মানে কতগুলো শব্দ আছে, যে রাজদন্ত, রাজদন্ত একটা শব্দ আছে রাজদন্ত। এটা সাধারণত কি হয়, এর যে বিগ্রহটা হয়, বলছি অর্থ হচ্ছে যে এই রাজদন্ত প্রভৃতি শব্দগুলির মধ্যে যেগুলি পূর্ব নিপাত হওয়ার কথা সেইগুলির পরনিপাত হবে, ঠিক আছে? রাজদন্ত প্রভৃতি শব্দগুলির মধ্যে যেগুলির পূর্বনিপাত হওয়ার কথা সেগুলি পরনিপাত হবে, ঠিক আছে? মানে পূর্বনিপাত মানে যেটার পূর্বনিপাত হওয়ার কথা সেটা পরনিপাত হবে, আর কিছু না। কি বললাম? যেটার পূর্বনিপাত হওয়ার কথা সেটা কি হবে? পরনিপাত হবে, মানে সেটা পরে বসবে। দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। রাজদন্ত, তো এটা হচ্ছে মূল ইয়েটা রাজদন্ত। বিগ্রহ, দন্তানাম রাজা, এটা হচ্ছে বিগ্রহ। দন্তানাম রাজা, এই বিগ্রহ দেখে কি মনে হচ্ছে? এটা এটা কোন সমাস? দন্তানাম রাজা, এই বিগ্রহ দেখে কি মনে হচ্ছে? এটা কোন সমাস? এটা ষষ্ঠী প্রয়োগ আছে, কোন সমাস হবে এটা? তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ না? তাহলে ষষ্ঠী তৎপুরুষ, মানে এর বিগ্রহটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। এখন ষষ্ঠী তৎপুরুষ সমাসের মানে যখন বিগ্রহ যখন ষষ্ঠী, মানে বিগ্রহ বাক্যে যেগুলো ষষ্ঠী তৎপুরুষের বিগ্রহ হয়, সেখানে ষষ্ঠ্যন্ত পদটার পূর্বনিপাত প্রাপ্তি হয়। কি বললাম? ষষ্ঠ্যন্ত যে পদ, তাহলে ষষ্ঠ্যন্ত পদ কোনটা এখানে? দন্তানাম। দন্তানাম, এটা ষষ্ঠ্যন্ত পদ। তাহলে ষষ্ঠ্যন্ত পদের মানে এটা সূত্রটা ভুলে গেলাম, যে ষষ্ঠী তৎপুরুষ বিগ্রহে তার যে ষষ্ঠ্যন্ত পদ, সেই ষষ্ঠ্যন্ত পদটার পূর্বনিপাতের প্রাপ্তি হয়। তাহলে এখানে দন্তানাম এটার পূর্বনিপাত প্রাপ্তি ছিল, কিন্তু এটা যেহেতু এই রাজদন্ত প্রভৃতি শব্দের আন্ডারে চলে আসছে, বা রাজদন্ত প্রভৃতি কতকগুলো শব্দ আছে, রাজদন্ত প্রভৃতি কতকগুলো শব্দ আছে, ওই শব্দগুলির মধ্যে যদি ষষ্ঠ্যন্ত বিগ্রহ হয়, কি বললাম? যে রাজদন্ত প্রভৃতি কতকগুলি শব্দ আছে, ওই শব্দগুলির মধ্যে যদি কোনোটার ষষ্ঠ্যন্ত বিগ্রহ হয়, তাহলে কিন্তু সেই ষষ্ঠ্যন্ত পদটার পূর্বনিপাত হবে না, সেখানে পরনিপাত হবে। দেখো বলছি, এখানে লিখে দিচ্ছি যে বিশেষত ষষ্ঠ্যন্ত বিগ্রহ
হলে কিন্তু সেখানে যদি রাজদন্ত প্রভৃতি শব্দগুলির মধ্যেও কোনোটির ষষ্ঠ্যন্ত বিগ্রহ হয় তাহলে সেখানে ষষ্ঠ্যন্ত পদের পূর্বনিপাত হবে না, কিন্তু পরনিপাত হবে। দেখো বোঝা গেল, যেখানে ষষ্ঠ্যন্ত বিগ্রহ হবে সেখানে সাধারণত ষষ্ঠ্যন্ত পদটার কি নিপাত প্রাপ্তি হয়, পূর্বনিপাত না পরনিপাত? পূর্বনিপাত। পূর্ব। কিন্তু সেইগুলো যদি রাজদন্তাদি শব্দের মধ্যে হয়, মানে রাজদন্ত প্রভৃতি শব্দের মধ্যে হয়, সেখানে যদি কোনো ষষ্ঠ্যন্ত বিগ্রহ হয় তার কিন্তু পূর্বনিপাত হবে না, তার পরনিপাত হয়ে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে কোন বিগ্রহ? এটা লৌকিক বিগ্রহ। অলৌকিক বিগ্রহ কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? দেখো ও আসছে। অলৌকিক বিগ্রহ কি হবে না, এখানে বলো কি হবে দেখি। কি হবে বলো অলৌকিক বিগ্রহ? দন্ত আম রাজাসু। রাজাসু হবে না রাজনসু হবে? রাজনসু হবে। রাজনসু। রাজনসু। ঠিক আছে, এবার এর কি হবে? এর এখানে সমাস সংজ্ঞা হবে। ঠিক আছে, সমাস সংজ্ঞা হয়ে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে সুপ প্রদিকয়হ দিয়ে লোপ হয়ে যাবে। তাহলে দন্ত রাজন, এখানে রাজদন্তাদিষু পরম সূত্রে প্রয়োগ হবে। দিয়ে প্রয়োগ হলে কি হবে? বা এটাই এখানে প্রয়োগ না করে ধরো এটা তো প্রাতিপদিক, এটা প্রাতিপদিক হ্যাঁ কিনা? রাজদন্ত প্রাতিপদিক, দন্ত রাজন এটা প্রাতিপদিক হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। কারণ প্রাতিপদিকত্ব আছে, প্রাতিপদিক। তুমি এখানে এটা প্রয়োগ করে দাও যে নলোপহ প্রাতিপদী কান্তস্য, তাহলে কি হবে? নকারটা নলোপ প্রাতিপদী কান্তস্য দিয়ে কি হয়? নকারের লোপ হবে। তাহলে দন্ত রাজ হয়ে গেল। এটা ছেদ করে লিখতে হবে। এই স্থলে তুমি রাজদন্তাদেশ পরম এটা প্রয়োগ করো। তাহলে রাজদন্তাদেশ পরম প্রয়োগ করলে কি হবে? কোনটা পূর্বনিপাত হওয়ার কথা ছিল? পূর্বনিপাত হওয়ার কথা কোনটা ছিল? দন্ত। দন্ত। সেটা কি হবে এখানে? পরনিপাত হবে। পরনিপাত। রাজদন্ত হবে। রাজদন্ত হয়ে গেল। বাস, রাজদন্ত হলো। এরপরে রাজদন্ত, দন্ত শব্দটা ক্রিবলিঙ্গ, পুংলিঙ্গ শব্দ। এখানে কিন্তু আর অম টম আসার কোনো ব্যাপার নেই। অমের ব্যাপারটা শুধুমাত্র অব্যয়ভাবে ছিল, এখানে কিন্তু নেই ওটা। ঠিক আছে, তাহলে কি হলো? এখন এখানেও প্রাতিপদিকত্ব আছে। একদেশ বিকৃতস্য অনন্যবৎ নিয়ম অনুসারে প্রাতিপদিকত্ব আছে। এখানে সু আসবে, রাজদন্ত সু। এরপরে অনুবন্ধ লোপ হলে রাজদন্ত রাজদন্তস হলো, তারপরে সসজুষ রুহ করে রাজদন্ত রু হবে, অনুবন্ধ লোপে রাজদন্তর হবে, দিয়ে রাজদন্ত হবে। বাস, এটাই। এই প্রক্রিয়াটা জানা আছে যে সু থেকে অনুবন্ধ লোপ করে রু হলো, রু থেকে র হলো। হ্যাঁ স্যার জানি। সবাইকার জানা আছে?
অনেকে জানে হ্যাঁ না। স্যার জানি। হুম, তাহলে কি হলো, এইটা হচ্ছে রাজদন্ত হলো। এখানে একটা বার্তিক আছে। হুম, এটা বার্তিক হচ্ছে ধর্মাদিষু ধর্মাদিস্বনিয়মঃ। ধর্মাদিস্বনিয়মঃ, এটা এটা ভাঙলে হবে এরকম, ধর্মাদিষু অনিয়মঃ, ধর্মাদিষু অনিয়মঃ, এরকম ধর্মাদিস্বনিয়মঃ। অর্থাৎ কি বক্তব্য, শব্দগুলির পূর্বনিপাত বিষয়ে কোনো নিয়ম, কোনো নির্দিষ্ট নিয়ম মানা হয় না। মানে কোনটার পূর্বনিপাত হবে কোনটার পরনিপাত হবে এরকম কোনো ঠিক নেই, তুমি যেটা খুশি করতে পারো। যেমন উদাহরণ কি বলছে, ধর্মশ্চ অর্থশ্চ, কি হবে, অর্থ ধর্ম বা ধর্ম, অর্থ ধর্ম বা ধর্ম অর্থ। ধর্মার্থও হতে পারে। দেখো, পূর্বনিপাত যেটা খুশি করতে পারো, এখানে তুমি ধর্মটাকেও পূর্বনিপাত রাখতে পারো, অর্থটাকেও পূর্বনিপাত রাখতে পারো। দেখো কিরকম হয়, ধর্মস্য অর্থস্য, এটা এটা কোন বিগ্রহ বলো তো, ধর্মস্য অর্থস্য কোন বিগ্রহ এটা? লৌকিক। অনিতের নাম্বারটা আমাকে ইয়ে করতে, একটু এসএমএস করতে। হুম হুম হুম, এটা কি বিগ্রহ, এটা লৌকিক বিগ্রহ। এটা লৌকিক বিগ্রহ, তো এখন অলৌকিক বিগ্রহ কি হবে, ধর্মসু অর্থসু। এখানে চার্থে দ্বন্দ্ব দিয়ে, মানে সমাজ সঙ্গ আগেই হয়ে গেছে এখানে বলতে পারো, মানে সমাজ সঙ্গ এখানেই হয়েছে। চার্থে দ্বন্দ্ব দিয়ে সমাজ সংজ্ঞা হলো, এখানে সমাসের তৎপ্রাতিপদিক প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে কৃত্যুদ্ধৃত সমাসাশ্চ দিয়ে। প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে সুপধাতু প্রাতিপদিকয়োঃ দিয়ে, এটা লোপ হলে হুম হুম লোপ হয়ে গেল, দিয়ে কি হবে, দিয়ে ধর্ম অর্থ এই জায়গায় এসে দাঁড়ালো। এবার এটা এখানে সন্ধি হয়ে যাবে, ধর্মার্থ হবে, ধর্মার্থ। নেক্সট স্টেপ কী হবে, ধর্মার্থ করলাম, ঠিক আছে। এবার যেহেতু এটা এটা ইতরেতর দ্বন্দ্ব, তাহলে এখানে এর একদেশ বিকৃত অনন্যতা আছে, এখানে একদেশ বিকৃত সিও অনন্যবৎ, এই ন্যায় অনুসারে এখানে প্রাতিপদিকত্ব আছে। প্রাতিপদিকত্ব থাকার জন্য এখানে তুমি দেখো, যেহেতু দ্বিবচন আছে, মানে দুটো সমস্যমান পদ আছে, ধর্ম এবং অর্থ, সমস্যমান পদ দুটো আছে, ধর্ম এবং অর্থ, সেই জন্য এখানে তোমাকে এই যে ধর্মার্থ এরপরে যে সুপ্রত্যয় আনবে, এখানে দ্বিবচনই আনতে হবে। তাহলে ধর্মার্থ যুক্ত ঔ যোগ করলে কি হবে, ধর্মার্থ। ধর্মার্থ। এখানে সূত্র আসবে, বৃদ্ধি রেচি টেচি আসবে, দিয়ে এরকম হয়ে যাবে। না, বৃদ্ধি রেচি কি, পূর্ব পরয় পূর্ব প্রথময় পূর্ব সবর্ণ, এরকম কোনো সূত্র আছে, এখানে বৃদ্ধি হবে। না দেচি এচি, না তাও হবে না, ওই বৃদ্ধি রেচি দিয়ে হবে সম্ভবত, বৃদ্ধি রেচি করে এখানে ইয়ে হয়ে যাবে।
কি হুম, তাহলে এদিকে ধর্মার্থও হলো। হুম, আর যদি এটা নিয়ম না মানো, যদি উল্টে করো ধর্মস্য অর্থস্য, তুমি ওটাকে চেঞ্জ করে নিলে, এখানে তুমি দ্বন্দ্ব সমাস করলে, চার দ্বন্দ্ব করলে, দিয়ে এখানে লোপটোপ করে একবারে অর্থ ধর্ম করে দিলে। ঠিক আছে, এবার প্রক্রিয়াটা বুঝে গেছো নিশ্চয় যে কী করে হচ্ছে। অর্থ ধর্ম করলে দিয়ে এখানে আবার প্রাতিপদিকত্ব রেখে ও করলে, দিয়ে অর্থ ধর্মও এরকম হলো। দেখো বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আর একটা উদাহরণ আছে, এইগুলো আমি এগুলো কেন হয়তো মানে তোমরা জানো না, কিন্তু হয়তো শুনেছো। কমন শব্দ দম্পতি, জানো দম্পতি? শুনে দম্পতি শব্দটা? হ্যাঁ হ্যাঁ, জায়া চ পতি চ। হুম, দম্পতি মানে কি? স্বামী স্ত্রী। হুম, দম মানে কি? একটা লাইন আছে যে এরকম আছে যে জায়া শব্দস্য জম ভাবো দম ভাবো নিপাত্যতে বা নিপাত্যতে। জায়া শব্দের সঙ্গে যখন প্রতিশব্দের সমাস হয়, সেখানে জায়া শব্দের স্থানে বিকল্পে দম অথবা জম শব্দের প্রয়োগ করা হয়ে থাকে বিকল্পে। ঠিক আছে, মানে তুমি জায়া শব্দও রাখতে পারো, তার স্থানে দম শব্দ করতে পারো, তার স্থানে জম শব্দ করতে পারো। ক্লিয়ার কি বললাম? হ্যাঁ স্যার। জায়া শব্দের সঙ্গে যখন প্রতিশব্দের সমাস হয়, সেখানে তুমি জায়া শব্দের স্থানে মানে জায়া শব্দকেও রাখতে পারো, অথবা দম করতে পারো, জম করতে পারো প্রতি জায়া শব্দের স্থানে। জায়া যে প্রতিশ্চ, প্রথমে ধর এরকম করা হয় যে জায়াপতি, জায়াপতিরা করলে এখানেও বুঝতেই পারছো, আর নতুন করে বলার কিছু নেই, যে জায়া চ প্রতিশ্চ, জায়াসু পতিসু, জায়াপতি। এখানে প্রাতিপদিকত্ব আছে, একদেশ নিয়ম অনুসারে প্রাতিপদিকত্ব আছে। জায়া
পতি ঔ দিয়ে জায়াপতি এরকম করা হলো, কারণ দ্বিবচন আছে। জায়া একটা, পতি একটা, এখানে দ্বিবচন, দুটো সমস্যমান পদ আছে, তাই দ্বিবচন হলো। যদি এটা না করো বিকল্পে, অন্যদিকে কি হবে? অন্যদিকে তোমার বিগ্রহটা একই হবে, জায়া চ পতিশ্চ। জায়া শব্দের সাথে তুমি দম করলে, দম অথবা জম, সু পতিসু। যেখানে জম অথবা জম, ওইদিকে পতি, দিদিকে আবার জম ও দম ও হ্যাঁ এই হচ্ছে সিদ্ধান্ত, মানে এই হচ্ছে সিদ্ধি। তাহলে কি আজকেই নাকি? এখানে কাজ হয়ে গেছে না, শেষ মিনিট 10 দাঁড়াবে, আমাদের ক্লাস নিচ্ছে তো। তুমি তো জানো ওখানে ওটা মাপা আছে 100 টাকা থাকে, ওটা আমি মিস্ত্রির সঙ্গে কথা বলছি। তোমার নাম্বারে মনে আছে? আমার দিতে পারবে? আচ্ছা লিখে দিচ্ছি আমাদের। তাহলে কি হলো? তাহলে এই হচ্ছে সিদ্ধান্ত, জমপতি এবং দম্পতি, জায়াপতি। দেখো বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। একটা একটা সূত্র আছে, দ্বন্দ্বে ঘি। দ্বন্দ্বে ঘি, ঠিক আছে? দ্বন্দ্বে ঘি, না এর অর্থ কি? দ্বন্দ্বে ঘি, দ্বন্দ্ব সমাসে ঘি সংজ্ঞক শব্দের পূর্ব নিপাত হয়। দেখো এইগুলো ধরো, দেখো অব্যয়ীভাব সমাসে কি একটা ফিক্সড নিয়ম ছিল যে কার পূর্ব নিপাত হবে, একটা ফিক্সড নিয়ম ছিল, কিন্তু দ্বন্দ্ব সমাসে মানে সমস্যমান পদ অনুসারে পূর্ব নিপাতের নিয়মটাও চেঞ্জ হয়ে যায়। তোমার যেমন যেমন সমস্যমান পদ, তেমন তেমন পূর্ব নিপাতের নিয়ম, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? দ্বন্দ্ব সমাসে কি হয়? যেমন যেমন সমস্যমান পদ, তেমন তেমন পূর্ব নিপাতের নিয়ম। তা দ্বন্দ্বে ঘি, যে দ্বন্দ্ব সমাসে ঘি সংজ্ঞক শব্দের পূর্ব নিপাত হয়। এখন তোমাদেরকে জানতে হবে যে ঘি সংজ্ঞক শব্দ কোনগুলো, তাই তো? এখন প্রশ্ন যে ঘি সংজ্ঞক শব্দ কোনগুলো? একটা সূত্র আছে, শেষ ঘ্যসখি, শেষ ঘ্যসখি,
ঘি সংজ্ঞা বিধায়ক সূত্র, না সূত্র হচ্ছে শেষ ঘি সখী, শেষ ঘ সখী। এটা ভাঙলে হবে যে এরকম, শেষ ঘি অসখী, এ পদচ্ছেদ শেষ ঘি অসখী। অর্থ কি না, অর্থ হচ্ছে যে সখী শব্দ বাদ দিয়ে, সখী শব্দ বাদ দিয়ে অন্য হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত শব্দের ঘি সংজ্ঞা হয়। কি বললাম, হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত শব্দের কি সংজ্ঞা হবে? ঘি সংজ্ঞা হয়। দেখো কি হবে, এর উদাহরণ হচ্ছে এরকম যে, যেমন ধরো হ্রস্ব ইকারান্ত হ্রস্ব উকারান্ত, এটা মাথায় রাখবে, মানে ইকারান্ত এবং উকারান্ত। যেমন ধরো বললাম যে মুনি, মুনি, ঠিক আছে, মুনি, বাড়ি, সাধু, ঠিক আছে, মতি, মধু, মানে যা মনে আসছে, ধেনু, হরি, এইরকম। দেখো এগুলো সবই দেখো হ্রস্ব ইকারান্ত। যদি যদি এইরকম হয়, যদি বলা হলো যে ধরো গৌরী, এটার কি হবে? এটাও কিন্তু ইকারান্ত, এর কি না, এখানে এটা হবে? দীর্ঘ ইকারান্ত, এটা হবে না। এটা কেন হবে? এটা কেন হবে না? না, দীর্ঘ ইকারান্ত। এটা দীর্ঘই, কিন্তু তোমাকে হতে হবে হ্রস্ব, হ্রস্ব ইকারান্ত। তাহলে এইগুলো মানে এই সমস্ত শব্দের ঘি সংজ্ঞা হয়, এই সমস্ত শব্দের ঘি সংজ্ঞা হয়, মানে যেগুলো হ্রস্ব ইকারান্ত হ্রস্ব উকারান্ত শব্দ তাদের ঘি সংজ্ঞা হয়। এবং যেগুলো ঘি সংজ্ঞক শব্দ, যেগুলো ঘি সংজ্ঞক শব্দ, সেইগুলোর কি হবে? সেইগুলোর দ্বন্দ্ব সমাসে, মানে ঘি সংজ্ঞক শব্দের সঙ্গে যদি, ঘি সংজ্ঞক শব্দের সঙ্গে যদি অন্য কোনো শব্দের দ্বন্দ্ব সমাস হয়, বা ঘি সংজ্ঞক শব্দ যদি দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদ হয়, ঘি সংজ্ঞক শব্দ যদি দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদ হয়, তাহলে ঘি সংজ্ঞক শব্দের পূর্বনিপাত হবে। এবারে ব্যাপারটা ক্লিয়ার হলো কি? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? হ্যালো, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো উদাহরণ দেখো এবারে। ধরো বললাম হরিশ্চ, এরকম বলো যে হরশ্চ হরিশ্চ, দ্বন্দ্ব সমাস হচ্ছে হরশ্চ হরিশ্চ। তাহলে কি হবে এখানে? এটা যে লৌকিক বিগ্রহ বাক্য, লৌকিক বিগ্রহ বাক্য কি হবে? হর সু হরি উ, হরি সু। এখানে ধর এখানে চার্থে দ্বন্দ্ব হয়ে গেছে, চার্থে দ্বন্দ্ব হয়েছে, দিয়ে এখানে লোপটোপ হবে। এই দিয়ে লোপ হলে এখানে দিয়ে কি থাকবে? হর হরি, হরিটা হলো, ঠিক আছে। এখানে কোন সূত্র লাগাবো?
এখানে যেটা পড়ছিলাম ওটা দ্বন্দ্বে ঘি। দ্বন্দ্বে ঘি। হুম, দ্বন্দ্বে ঘি করে কি হবে? হরি হরি হর। হরি হর হলো, হরি। পূর্ব নিপাত হলো। হুম। এখানে আবার একদেশ বিকৃতস্য করে হরি হর ঔ, দেন এখানে বৃদ্ধি রেচি করে হরি হরৌ। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো ভালো লাগছে এগুলো, মানে এগুলো অতটা কঠিন নয়, ভালো লাগছে। হ্যাঁ স্যার। মানে এগুলো হ্যাঁ স্যার। এগুলো কি হয়, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে প্রত্যেকটা সূত্রের মানে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন একটা নিয়ম আছে। একটা নিয়ম আছে এরকম, অনেক প্রাপ্তা বেকত্র, অনেক প্রাপ্তা বেকত্র নিয়ম অনিয়ম শেষে। ঠিক আছে, কি বলছে? বলছে ঘি সংজ্ঞক পদ যদি একাধিক দ্বন্দ্ব সমাসের সমসমান পদ হিসাবে যদি একাধিক দ্বন্দ্ব সমাসের সমসমান পদ হিসাবে যদি একাধিক ঘি সংজ্ঞক পদ থাকে, মানে ঘি সংজ্ঞক পদ আবার অধিক থাকবে। দ্বন্দ্ব সমাসের সমসমান পদ হিসাবে যদি একাধিক ঘি সংজ্ঞক পদ থাকে, সেখানে পূর্বনিপাতের কোনো নিয়ম মানা, নির্দিষ্ট নিয়ম মানা হবে না। দেখো, মানে ঘি সংজ্ঞক পদ যদি একাধিক থাকে সেখানে কি হবে, মানে ধরো একটা ঘি সংজ্ঞক নেই আর একটা ঘি সংজ্ঞক আছে, মানে দুটো সমসমান পদ, একটা ঘি সংজ্ঞক একটা ঘি সংজ্ঞক নয়, একটা ঘি সংজ্ঞক একটা ঘি সংজ্ঞক নয়, তাহলে সেখানে ঠিক আছে, যেটা ঘি সংজ্ঞক তার পূর্ব নিপাত হবে। কিন্তু ধরো এরম হয়ে গেল যে দুটোই ঘি সংজ্ঞক পদ, সেখানে কি হবে? সেখানে কোনো নিয়ম মানা হবে না। কি বললাম বোঝা গেল? তুমি যেটা খুশি করতে পারো। উদাহরণ কি হবে? ধরো বললাম হরিশ্চ গুরুশ্চ, দেখো দুটোই দেখো ঘি সংজ্ঞক পদ, তাহলে এখানে কি করবে, তাই না? তাহলে এখানে তুমি যেটা খুশি করতে পারো। হরিসু গুরুসু, এটা নতুন করে বলার কিছু নেই, একবারে বুঝতেই পারছো। তাহলে হরি গুরু, এখানে আবার ও বিভক্তি করে হরি গুরু এরম করলে, অথবা উল্টো দিকে অন্যটাও হতে পারে। হরিশ্চ গুরুশ্চ, এখানে তুমি পূর্ব নিপাত ধরে গুরু শব্দের করলে, গুরু গুরু হরি, দেখা তুমি এ করে গুরু হরি এরকম করলে। দেখো ক্লিয়ার হলো কি, বোঝা গেল? হ্যাঁ স্যার। আবার যদি তুমি বহু বচন হয়,
আমি বললাম হরিশ্চ হরিশ্চ গুরুশ্চ হরশ্চ, মানে তিনটে পদ আছে, হরিশ্চ গুরুশ্চ হরশ্চ। তাহলে কি করবে এখানে? এরকম করতে পারো যে হরি গুরু হরাহা। তুমি এখানে কি করলে? হরি গুরু হরাহা, মানে তুমি এখানে স্থির করছো কি বলতো? এখানে স্থির করছো এই গুরু শব্দের সঙ্গে এই হর শব্দের তুমি পূর্ব নিপাতের এদিক ওদিক করছো। এর একটা হতে পারে, অথবা তুমি এরকম করতে পারো যে হরি গুরু হরি হর গুরবহ। এরকম করতে পারো, কোনো আপত্তি নেই। হরি গুরু হরাহা হরি হর গুরবহ। দেখো দ্বন্দ্ব সমাসের প্রসঙ্গটা হচ্ছে এইরকম।